কোটা সংস্কারের আন্দোলন ও দেশব্যাপী সহিংসতার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। গেল বুধবার মাত্রাতিরিক্ত বিক্রয় চাপে ক্রেতা সংকটের মূল্য সূচকে বড় পতনের পাশাপাশি ১.৫ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। যদিও এই পরিস্থিতি পরদিন বৃহস্পতিবার কেটে যায়, আতঙ্ক কেটে শেয়ার বাজারে ফিরে আসে বিনিয়োগকারীরা। একই সাথে সাইবার হামলার আতঙ্কে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের ফলে বন্ধ করা আছে ডিএসসির ওয়েবসাইট, বন্ধ হয়ে আছে মোবাইল অ্যাপের লেনদেনও। সপ্তাহ জুড়ে আলোচনায় ছিল মনিটারি পলিসি ও ডিএসসি ব্রোকার ডিলার প্রতিষ্ঠানের অবৈধভাবে ৪০০ কোটি টাকা বিনিয়োগের বিষয়টি। আলোচনায় যেতে যাই, আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি গোলাম সামদানি ও পুঁজিবাজার বিশ্লেষক ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে গোলাম সামদানি, আপনার কাছে আসতে চাই। গেল সপ্তাহে আমরা দেখছিলাম যে নানাভাবে প্রায় ৩ কার্যদিবস লেনদেন বন্ধ ছিল নির্বাহী আদেশে এবং ২ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে বুধবার প্রায় ১.৫ বছরের মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে এবং একই সাথে বৃহস্পতিবার আমরা দেখলাম যে বাজারটা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এটিকে আমরা কিভাবে বিশ্লেষণ করব যে বাজার থেকে আতঙ্ক কেটে গেছে নাকি আতঙ্কিত বাজারে কেউ কেউ বিনিয়োগ করেছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আসলে দেখতে পাচ্ছি পুঁজিবাজার একটা অত্যন্ত সংবেদনশীল বাজার। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার একটা প্রভাব পুঁজিবাজারে পড়েছে। এই কারণে এই সপ্তাহ 5 দিন লেনদেন হওয়ার কথা থাকলেও প্রথম 3 দিন লেনদেন হয় নাই। বুধবার পুঁজিবাজারে লেনদেন হয়েছে, সেদিন বাজারে একটা বড় ধরনের দর পতন হয়েছে। আমরা জানি সেদিন 95 পয়েন্ট সূচকের পতন হয়েছিল এবং লেনদেন হয়েছিল গত 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন, আপনি যেটা নিজেও বলেছেন। তো আসার কথা হলো পরদিন বৃহস্পতিবার বাজার অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। সেদিন 62 পয়েন্ট সূচকের উত্থান হয়েছে এবং লেনদেনটাও বেড়েছে। 497 কোটি টাকা লেনদেন হয়েছে। তো আপনি যেটা বলছিলেন, আসলে প্রথম দিন অর্থাৎ গত বুধবারে যখন বাজারে লেনদেন হয়েছিল একটা বড় ধরনের আতঙ্ক ছিল এবং একটা অস্থিরতা ছিল, যেই কারণে বাজারটা মানে অনেক বড় ধরনের একটা পতন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তারপর দিন বৃহস্পতিবারে যে আতঙ্কটা অনেকটাই কেটে গেছে এবং বাজার ঘুরে দাঁড়িয়েছে। তো আসলে এখন পুঁজিবাজার যেটা হচ্ছে পুরোটা একটা আতঙ্ক, গুজব, এই সকল কারণে বাজারের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। আসলে আমাদের পুঁজিবাজার বর্তমানে যে অবস্থা আছে, এখান থেকে আসলে আর নিচে নামার কোনো অবস্থান নাই। একটু আপনি আছেন, আপনার উত্তরটা আমরা পেয়েছি। একই প্রশ্ন জানাচ্ছি জনাব রহমতুল্লাহর কাছে। সাধারণত যে কোনো অস্থিতিশীল অবস্থায় আমরা দেখি যে শেয়ার বাজারের যখন দর কমে যায় তখন এক শ্রেণীর বিনিয়োগকারীরা তখন শেয়ার কেনেন, কিনতে আগ্রহী হয়। এই পরিস্থিতি কি এখন চলছে বাজারে এবং এটি যদি চলমান থাকে তাহলে কোন দিকে যাবে আগামী সপ্তাহে শেয়ার বাজার, কি বলবেন সংক্ষেপে? তো শুরুতেই ৭১ টিভির দর্শকদের শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। তো বর্তমানে বাজার অস্থিরতা আছে এবং রাজনৈতিক অস্থিরতা চলমান আছে, কিন্তু এই অস্থিরতার জন্য আমাদের পুঁজিবাজার যে ক্রমান্বয়ে আরো খারাপ হয়ে যাবে তেমন না। পার্টিকুলারলি আমি বলতে চাই যে চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য আমাদের পুঁজিবাজারের উপরে বৃহত্তর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হইতে পারে এই ধরনের কোনো এভিডেন্স বা চিহ্ন নাই, এটা পরিষ্কার। সুতরাং যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট 10 জুলাই থেকে কারেকশনে আছে। তো আমরা কারেকশনকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী, আরেকটা হচ্ছে স্বল্প মেয়াদী। আমাদের বর্তমান কারেকশনটা যেহেতু স্বল্প মেয়াদী, এটাকে একটা আলাদা নাম আছে পুল ব্যাক। তো পুল ব্যাক হচ্ছে গিয়ে আপনার ক্রয় করার একটা সুযোগ, এবং এটা কিন্তু আমরা গত বৃহস্পতিবারে সেটা দেখেছি। তো বর্তমানে যেটা চলমান আছে আমাদের 12 জুলাই থেকে কারেকশনটা, সেই কারেকশনটা আরেকটু চলমান থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে আপনি কারেকশন বলছেন, এই পতনটাকে কারেকশন বলছেন এবং এটি দ্রুতই শেষ হয়ে যাবে বলে আপনি মনে করছেন। আমরা একটু সাইবার হামলা প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সাথে এই পর্যায়ে মোবাইল ফোনে যুক্ত হবেন সাইদুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের। সাইদুর রহমান, আমরা দেখছি যে এক ধরনের সাইবার হামলার ভয়ে আছে ডিএসসি, যার কারণে তাদের ওয়েবসাইট বন্ধ করে রাখা হয়েছে। একই সাথে এই যে সাইবার হামলায় দেখলাম যে দেশের বড় বড় বিভিন্ন বাংলাদেশ ব্যাংক সহ বড় বড় ওয়েবসাইটও কিন্তু বন্ধ রয়েছে। কি বলবেন এত স্পর্শকাতর জায়গায়
আর ডিএসসির মতো যে সাইবার হামলার যে ভয় আতঙ্ক রয়েছে সেটি নিয়ে আপনার মতামত কি আসলে? শুনতে পাচ্ছেন সাইদুর রহমান? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। জি, আসলে দেখেন, এই টেকনোলজির যত উন্নতি হচ্ছে সাথে সাথে কিন্তু এটা চ্যালেঞ্জও আসছে, এবং এটা চ্যালেঞ্জেরই পার্ট। পৃথিবীর অনেক জায়গায় এই ধরনের সাইবার অ্যাটাক হয়েছে। আমাদের এখানেও এই বিষয়টা আমরা শুনছি প্রচারণা, কিন্তু আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিএসসি, এসএসসি বা আমাদের ব্রোকারেজ হাউসগুলা বা ক্যাপিটাল মার্কেট রেগুলেশন প্রতিষ্ঠান, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সবাই কিন্তু সতর্ক আছে এবং যার যার অবস্থান থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করি সবাই যেহেতু সতর্ক আছে, সেইটা নেতিবাচক প্রভাব হয়তো বা পড়বে না, কারণ আমাদের জানা মতে সবাই কিন্তু সতর্কতার যার যার অবস্থান থেকে নিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ দেখি না, তবে সতর্ক থাকার প্রয়োজন আছে। যে আপনি সতর্ক থাকার কথা বলছিলেন, সংক্ষেপে আমরা দেখছিলাম মোবাইলে যে লেনদেনটি হয় সেটি বন্ধ রয়েছে, এটি আসলে বাজারে কোনো ইফেক্ট ফেলছে কিনা সংক্ষেপে যদি আপনার মতামতটি দিয়ে দেন। দেখেন, এটা খুবই সাময়িক বিষয়, তো এটা তো আর পার্মানেন্ট না। এটা হয়তো সাময়িক, একদিন দুই দিনের জন্য হয়তো বন্ধ হইতে পারে। এটাতে আমি মনে করি না যে খুব বেশি নেতিবাচক কিছু করবে, কারণ আপনি দেখেন, আমি যদি সার্বিক বাজারের কথা বলি, অনেকদিন বাজার নেতিবাচক থাকার পরে জুলাই মাসের শুরু থেকে কিন্তু বাজার একটি ইতিবাচক ধারায় আসার চেষ্টা করছিল, প্লাস মাইনাস হয়ে। কিন্তু হঠাৎ করে আমাদের একটা অপ্রত্যাশিত মুভমেন্ট আমাদেরকে কিছুটা অস্থিরতা তৈরি করেছে, এবং সেই কারণে আমরা গত সপ্তাহে একদিন কার্য দিবস খুব নেতিবাচক দেখেছি, পরের দিনই কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরাও প্রত্যাশা করি এই ঘুরে দাঁড়ানো বজায় থাকবে। অনেক ধন্যবাদ সাইদুর রহমান আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন গোলাম সামদানি এবং রহমতুল্লাহ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, চলছে অর্থযোগ, ফিরছি একটা বিরতির পর। ৭১ থাকুন। আছেন ৭১ চলছে অর্থযোগ। আমরা আলোচনায় ছিলাম পুঁজিবাজার সাম্প্রতিক সময়ের বিশ্লেষণ নিয়ে। আমাদের সাথে যুক্ত রয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি গোলাম সামদানি এবং পুঁজিবাজার বিশ্লেষক ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ। আলোচনায় যেতে চাই মুদ্রানীতির প্রসঙ্গে। সংকোচনমূলক মুদ্রানীতি পুঁজিবাজারে কেমন প্রভাব ফেলবে আলোচনার জন্য বলছি রহমতুল্লাহ সাহেবকে। জি, কি অবস্থা আসলে, এই মুদ্রানীতি কেমন হলো পুঁজিবাজারের জন্য? তো মূল্যস্ফীতি গত এক বছরে আমরা দেখেছি যে 10%-এর উপরে আছে। সেই তুলনায় আমরা যেভাবে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির আশঙ্কা করেছিলাম, প্রকৃতপক্ষে আমাদের মুদ্রানীতিটা তেমন সংকোচনমূলক হয় নাই। এর ফলে যে আমাদের ইকোনমিতে টাকা থাকবে এবং আমাদের পুঁজিবাজারে টাকার বিনিয়োগ আমরা দেখতে পারবো। তো এই মুদ্রানীতি নিয়ে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি কোনো উদ্বিগ্ন নই, তেমন এটা নেগেটিভ ভাবে আমি এটাকে দেখছি না। এবং আপনি আজকে আমরা ইত্তেফাকে দেখলাম যে গত বছরের জুলাই থেকে এই মে পর্যন্ত আমাদের যে বাণিজ্য ঘাটতি 12% পর্যন্ত ভালো হয়েছে। তো সরকার চেষ্টা করছে ওভারঅল ইকোনমি, অর্থনীতি ভালো করার জন্য। এই অর্থনীতি এবং আমাদের পুঁজিবাজারের দিকেও মাননীয় প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনজর রয়েছে। আমরা আশা প্রকাশ করছি যে আপনি বলছেন এটি বড় কোনো প্রভাব ফেলবে না, কিন্তু আমরা সামদানি আমরা দেখছি যে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার অধিক টাকা সংগ্রহ করবে। গোলাম সামদানি আপনাকে বলছি, যেখানে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত করবে, সেটির প্রভাব কি পুঁজিবাজারে পড়বে না? এটি কেমন পড়তে পারে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় যেহেতু মুদ্রানীতিতে পুঁজিবাজারে কিছু প্রভাব পড়বে এবং সেই প্রভাবটা অনেকটা ইতিবাচক হবে, কারণ মুদ্রানীতিতে অনেকটা সংকোচনমূলক টাকা সংকোচন বা টাকা সরবরাহ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, রেপো সুদ হার বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সকল কারণে টাকার প্রভাবটা ব্যাংক খাতের দিকে টাকার যে প্রভাব, মানে আমানতের যে এটার সুদের হারটা একটু বাড়ার কারণে, কমানোর কারণে এই মানুষ একটু পুঁজিবাজারের দিকে একটু হবে আর কি, টার্ন করবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই মুদ্রানীতি পুঁজিবাজারের জন্য নেতিবাচক কিছু হয়নি। জি, আপনি বলছিলেন যে এটি পুঁজিবাজারের জন্য ভালো হবে। আমরাও প্রত্যাশা করি একটি ভালো অবস্থা তৈরি হোক। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনারা দুজনই আছেন, আরও একটি বিরতি নিচ্ছি। চলছে অর্থযোগ, ফিরছে কিছুক্ষণ পর। ৭১ সাথে থাকুন।
আবারও স্বাগত আছেন একাত্তরে চলছে অর্থযোগ সাম্প্রতিক সময়ের পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে যুক্ত রয়েছেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি গোলাম সামদানি এবং আমাদের সাথে যুক্ত আছেন পুঁজিবাজার বিশ্লেষক ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ। গোলাম সামদানি, আপনার কাছে আসতে চাই, ডিএসসির 57টি স্টক ব্রোকার ও ডিলার প্রতিষ্ঠানের মূল ব্যবসার বাইরে জমি কেনা, একই গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ প্রদান, তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ, পরিচালকের গাড়ি কেনা, ব্যাংক আমানত সহ 400 কোটি টাকার বিনিয়োগের প্রমাণ পেয়েছে বিএসইসি। অক্টোবরের মধ্যে এই অর্থ ফেরত আনতে নির্দেশ দিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টি প্রথমত যে সিকিউরিটিজেশন কমিশন যে 400 কোটি টাকা বিনিয়োগ করার নির্দেশ দিয়েছে, যেটা অন্য খাতে বিনিয়োগ অলরেডি করে ফেলছে ব্রোকারেজ হাউসগুলো, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। দ্বিতীয়ত আমি বলবো যে ব্রোকারেজ হাউসগুলো এই 400 কোটি টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা থাকা সত্ত্বেও তারা তাদের সহযোগী প্রতিষ্ঠান বিভিন্ন পরিচালকের লোন দিচ্ছে, জমি কিনছে, এটা একটা অনৈতিক কাজ করছে। আমি মনে করি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সিকিউরিটিজেশন কমিশনের। তো পাশাপাশি এই 400 কোটি টাকা যখন আগামী 1 অক্টোবরের মধ্যে পুঁজিবাজারে ফিরে আসবে, এতে করে পুঁজিবাজারের তারল্য সংকটটা অনেকটা দূর হবে এবং পুঁজিবাজারে একটা গতি আসবে। কারণ আপনি জানেন দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে একটা তারল্য সংকট বিরাজ করছে। এর অন্যতম কারণগুলো হলো মার্কেটের যারা স্টেক হোল্ডার, তারা তাদের এই পুঁজিবাজারে যে সমস্ত অর্থ বিনিয়োগ করার কথা, তারা সেই অর্থটা এখানে বিনিয়োগ না করে অন্যান্য খাতে বিনিয়োগ করছে। এতে করে মার্কেটের টাকা অন্য খাতে চলে গেছে। তো সিকিউরিটিজেশন কমিশনকে আমরা ধন্যবাদ দিব, ওনারা এই বিষয়টাকে ফাইন্ড আউট করছে, ফাইন্ড আউট করে একটা নির্দেশ দিয়েছেন যে এই টাকাটা ফিরিয়ে এনে তাদেরকে সিকিউরিটিজেশন কমিশনকে জানাতে হবে এবং 1 অক্টোবরের মধ্যে এই টাকাটা যাতে পুঁজিবাজারে ফেরত আনা হয়। জি, একই প্রশ্ন ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ। আমরা গোলাম সামদানি বলছিলেন যে আসলে যখন মার্কেটে অর্থ ক্রাইসিস রয়েছে তখন এই ধরনের ঘটনা আসলে কতটুকু পুঁজিবাজারের জন্য ভালো হলো? ব্রোকারেজ যারা ব্রোকাররা আছেন তারা আসলে অন্যান্য খাতে এখানকার অর্থ বিনিয়োগ করছেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে কোনো অনৈতিক আচরণকে আমরা সমর্থন করি না। এই অনৈতিক আচরণগুলা আমাদের ট্রেডারদের মানসিকতায় একটা ঋণাত্মক প্রভাব পড়ে। আর যখন আমাদের বাজারের লেনদেন কম, এটা অনস্বীকার্য, কিন্তু আমাদের অর্থনীতিটাকেও দেখতে হবে, যেখানে আমাদের প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো আমাদের বাজেটের অবয়ব আকার। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মাত্র ডেইলি টার্ন ওভার 300 থেকে 500 কোটি টাকা। সেই ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি না যে বাজারে তেমন কোনো তারল্য সংকট আছে। আমি যেটা মনে করি যে আমাদের মার্কেটে ট্রেড করার বা বিনিয়োগ করার সুযোগটা নাই। সেই সুযোগটা যখন তৈরি হবে, টাকার কোনো টাকার কোনো ঘাটতি হবে না। মানি ইজ নট এ প্রবলেম ফর এ স্টক মার্কেট, এটা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। তবে যে বিষয়টা হলো যে যখন নৈতিকতার বিষয়গুলো আসে, তখনই কিন্তু আমরা যারা ট্রেড করি, আমাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়, একটা হতাশা তৈরি হয়, এবং আমরা মনে করি এই আতঙ্ক কেটে যাবে। সবশেষ প্রশ্ন ছোট করে গোলাম সামদানি আপনার কাছে প্রথমে আসতে চাই, এবং আগামী সপ্তাহের পুঁজিবাজারটা কেমন হবে? এই অস্থিরতা কি থাকবে নাকি কেটে যাবে? সংক্ষেপে। ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, তারপরেও সার্বিক পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী সপ্তাহটা পুঁজিবাজার ভালো যাবে। এর কারণ হলো যে একটা আন্দোলনের যে একটা গতি ছিল বা আন্দোলন নিয়ে নানান ধরনের যে নেতিবাচক প্রভাব ছিল, আর্মি নামানোর পরে এটা অনেকটা স্বাভাবিক হয়ে আসছে এবং আশা করি আগামী সপ্তাহ আরো স্বাভাবিক হবে। সেই ক্ষেত্রে আগামী সপ্তাহ পুঁজিবাজার ভালো না হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। একই প্রশ্ন রহমতুল্লাহ, আপনার কাছে সংক্ষেপে বলবেন, একেবারে সময় শেষের দিকে রয়েছে আমরা। 10 জুলাই থেকে মার্কেট কারেকশন আছে, কারেকশন তো কমপ্লিট হয় নাই। যেহেতু কারেকশন কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে আমরা হয়তো নেগেটিভ মার্কেট দেখতে পারি। তো আগেরই মতো আমরা বলছি যে এটা জাস্ট একটা ছোট্ট কারেকশন পুলব্যাক হবে এবং এই সমস্ত কারেকশনে ইন্ডিভিজুয়াল স্টকের মেরিট দেখে কিন্তু আমরা ট্রেড করতে পারি, ট্রেড করতে কোনো বাধা নাই। ধন্যবাদ। জি, দুজনকেই ধন্যবাদ, ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ এবং গোলাম সামদানি, আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আগামীতে আপনাদের সময় পাবে বলে প্রত্যাশা করছি। দর্শক, চলছে অর্থযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। আমি রিয়াজ হাসান অর্থনীতির আরও বিস্তারিত খবর নিয়ে আসছি সন্ধ্যা 6টা 40 মিনিটে। থাকুন একাত্তরের সাথে।